বরিষ্ঠ আলোচকবৃন্দ, আমরা 3 বছর পার করে দিলাম। ত্বকীর বিচার চেয়েছে। একটু আগে সুলতানা কামাল যে কথা বলছিলেন যে আমরা সবাই সম্পৃক্ত হব, এই 3 বছরে কিন্তু আমরা সম্পৃক্ত হতে পারছি না। আমরা যতই সংবিধান আমাদের মুদ্রিত থাকুক না কেন, তাতে যাই বলা থাকুক না কেন, আমরা সংবিধানকে খুব একটা মেনে যে চলছি সে কথা শাসক দল থেকে আরম্ভ করে আমরা নিজেরাও বলতে পারবো না। কারণ শাসক দল যেমন সংবিধান মানছে না, সংবিধানের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, তেমনি আমরাও শাসক দলের বিরুদ্ধে কিছু বলে তেমন কোনো আন্দোলন সৃষ্টি করতে পারছি না যে এই রাষ্ট্রটি, এই রাষ্ট্রের সব নাগরিকই সমান এবং সমান অধিকার প্রাপ্তির অধিকার তাদের রয়েছে। ত্বকী হত্যা সম্পর্কের যে নির্মম কাহিনী আমরা শুনলাম এই 3 বছর ধরে, এবং আজকেও হালিমা জান আমাদের পড়ে শোনালেন, আমরা তো জানি যে এই জিনিসটি তদন্ত হয়েছে, তার রিপোর্ট তৈরি হয়েছে, পুলিশ থেকে র্যাবে গেছে, র্যাব সেটা পাবলিক করেছে, সাংবাদিকদেরকে দিয়েছেন, সাংবাদিকরা এগুলো ছেপেছেন। কিন্তু তারপরে কোথা থেকে একটা নির্দেশ আসলো যে ওটা আর আদালত পর্যন্ত পৌঁছল না। এই যে নির্দেশ, এই নির্দেশটি যদি রাষ্ট্রের যারা পরিচালক তাদের শীর্ষ ব্যক্তি থেকে হয়, তাহলে সেখানে বিচার আশা করবার কথা ভাবতে পারাটা আমার মনে হয় যে অনেকটা মূর্খতার সামিল, এবং সেই মূর্খতার ভেতর দিয়ে বোধ হয় আমরা এগোচ্ছি। আমি অবাক হয়ে দেখি, বারবার কথাটা উচ্চারিত হয়েছে যে পার্লামেন্টে আনুন বলেছেন, আরো কে একজন বলেছেন যে এই যে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামীম ওসমানের পরিবারের প্রতি যে তাকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছেন, এটা বলার পরে আমি কেন ভাববো যে বিচার হবে? হবে না বিচার। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের আসাদুজ্জামান কামাল, তিনি এই পরশুদিনের আগের দিন বলেছেন যে যারা শিশু হত্যা করছে তারা ঘৃণ্য পশু। আমি জনাব কামালকে জিজ্ঞেস করব যে কিছুদিন আগে, মাত্র 3 বছর আগে, ওই হত্যাটাকে আপনি কোন ঘৃণ্য পশুর সঙ্গে তুলনা করবেন? সেই পশু তো এখন ওটা নারায়ণগঞ্জে ঘুরে বেড়াচ্ছে এবং রাব্বির জিবা কেটে নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করছেন? কাকে আপনি ঘৃণ্য পশু বলে বর্ণনা করছেন? একবার নিজের দিকে তাকিয়ে দেখেন যে আপনি কি বলছেন এবং কাকে বলছেন। আমরা একেবারে বেকুব হয়ে গেছি, এটা ভাববার কোনো কারণ নেই। তার প্রমাণ হচ্ছে এই সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। আমি রাফিউর রাব্বিকে ত্বকীর বাবা ভাবছি না। আমি এই মঞ্চে দাঁড়িয়ে একবার বলেছি এই কথা যে রাফিউর রাব্বিকে আমি ত্বকীর বাবা ভাবছি না। আমি ভাবছি এই দেশের যত শিশু কিশোর আছে সবারই সে অভিভাবক। না হলে সে কেন এতদিন ধরে এত বেদনা বুকে বয়ে নিয়ে এই চিৎকার করে যাচ্ছেন এবং সাহসের সঙ্গে প্রতিটি মুহূর্ত তাকে হুমকির মধ্যে বাস করতে হচ্ছে? তারপরেও কি করে এই মানুষটি আন্দোলন নেতৃত্ব দিয়ে যাচ্ছে? আর আমরা কিছু লোক এই মঞ্চে যারা আছি, এরপরে আরো 2-1জন, সিরাজুল ইসলাম চৌধুরী, ডক্টর শফিউদ্দিন আহমদ, আনিসুজ্জামান, এরা কয়জন আসছে? আর কই? কেন এদেশে
কেউ নেই, হতে পারে নেই, কারণ কদিন আগে 21শে বই মেলাতে একটা স্টল বন্ধ করে দেওয়া হলো, একটা বই জব্দ করা হলো, কয়েকজনকে অ্যারেস্ট করা হলো। তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম আমরা কয়েকজনা মিলে। সেদিন দেখলাম টেলিভিশনে শামসুজ্জামান খান, বাংলা একাডেমির মহাপরিচালক, তিনি আমাদেরকে বললেন তথাকথিত বুদ্ধিজীবী। তো উনি তো তথাকথিত বাদে বুদ্ধিজীবী, সেই জন্যে অনেক কষ্ট করে তৃতীয়বারের মতো বাংলা একাডেমির মহাপরিচালক পদে অধিষ্ঠিত হয়ে আছেন, এবং ক্ষমতা তার এত বেশি যে তিনি পুলিশকে দিয়ে বই এবং স্টল জব্দ করতে পারেন, আইনের কোনো তোয়াক্কা করেন না তারা। দেশটা এই একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা পারিনি, এটা আমাদের ব্যর্থতা। রাজনৈতিকভাবে বলি, সাংস্কৃতিকভাবে বলি, সামাজিকভাবে বলি, এটা আমাদের ব্যর্থতা। আমরা এখনো পর্যন্ত এই দেশে কোনো ব্যাপারে একটা যথার্থ আন্দোলন তৈরি করতে পারিনি। একটা ভয় তারা বলে, আমি জানি না কতটা ইয়ে হয়েছেন, সার্থক হয়েছেন, সফলতা পেয়েছেন। এই যে রামপাল এবং সুন্দরবন ধ্বংস করার যে সমস্ত চক্রান্ত, তার বিরুদ্ধে এই পদযাত্রা করছেন, মিছিল করছেন, হয়তো কিছুটা ভয় পাচ্ছে, তার জন্য ধীরে ধীরে চলছে, কিন্তু তারপরেও তো শুনি যে কাজ কিছু কিছু আরম্ভ করে দিয়েছে তারা। কোথায় যাব আমরা তাহলে, কার কাছে যাব? দেশটাকে এইভাবেই একটা ফ্যাসিস্ট আমলের দিকে এগিয়ে যাওয়া কি? আমি তো মনে করি যে ফ্যাসিস্ট আমলে ঢুকে পড়েছি। আজকে ত্বকী হত্যার কথা বলছি, আমরা কদিন আগে কি রাজন এবং রাকিবের দ্রুত বিচার করে দেশের সামনে, পৃথিবীর সামনে দেখিয়ে দিলেন কতটা মহান আপনারা। শিশু হত্যার সঙ্গে সঙ্গে বিচার করে কদিনের মধ্যে আপনারা তার শাস্তি দিয়ে দিয়েছেন। কি অসাধারণ কাজ করেছেন আপনি। আজ ত্বকী, আগামীকাল তার হত্যা দিবস। আগামীকাল আমাদের উদীচীর যশোর হত্যা দিবস, যেখানে 10 জন প্রাণ দিয়েছিল, এবং উদীচীর সর্বকনিষ্ঠ সদস্য হচ্ছে ত্বকী। ঘটনাচক্রে একই দিনের মধ্যে হত্যা ইয়ে পড়ে গেছে। কালকে আমরা প্রতিবাদ অনুষ্ঠান করব, প্রতি বছর করি আমরা। তো এই যে হত্যা তো হচ্ছেই, ওটা 17 বছর হয়ে গেছে, তার কোনো বিচার হয়নি। তারও আগে যদি আমি ভাবি যে যশোরের শামসুর রহমান ইয়ে ছিলেন, দৈনিক বাংলা সাংবাদিক, চোরাচালানকারীদের বিরুদ্ধে রীতিমতো আন্দোলন করেছেন তার লেখার মাধ্যমে, তার সাংবাদিকতা দিয়ে, তার বিচার আজ পর্যন্ত হয়নি। দীপঙ্কর চক্রবর্তীর কথা আমরা জানি, আমরা ওই খুলনার হুমায়ুন কবিরের কথা জানি, মানিক শাহর কথা জানি। এই সমস্ত বন্ধুদের আজ পর্যন্ত কোন রকমের বিচার হয়নি। আমরা চিৎকার করছি, সাংবাদিকরা তারা কোনো বিচার পাচ্ছে না। আবার কি দুঃখজনক ঘটনা ঘটে রে ভাই, আমলে আমলে অনেক কিছু পরিবর্তন হয়। আমি জানি না সূর্য ওঠা বন্ধ হয় না কেন, আওয়ামী লীগ আসলে সূর্য উঠবে আর বিএনপি আসলে সূর্য ডুবে যাবে, আমরা সব বন্ধ করে থাকবো, এরকম মনে হয় না কেন? ত্বকী হত্যার বিচার যে আজকে যে অনুষ্ঠান এখানে করছি, আগামী কি করতে পারবো আমি জানি না। এই প্রশ্ন আমার মনে জাগছে কেন? আমি সাংবাদিক হয়ে সাংবাদিকতার যে মিনিমাম যে থাকা, অঙ্গীকার থাকার কথা ছিল, আমি অন্য সব কথা বাদ দিয়ে দিলাম। আমরা যখন সাংবাদিকতা আরম্ভ করেছি তখনকার কথা ছেড়েই দিলাম। এখন তো সাংবাদিকতা অনেক সুযোগ হয়েছে, প্রযুক্তিগত উন্নতি হয়েছে। আপনারা এখন চাইলেই হেলিকপ্টার নিয়ে চলে যেতে পারেন এক জায়গায়, আকাশে উড়ে চলে যেতে পারেন, গাড়ি নিয়ে চলে যেতে পারেন। এক একজন জুনিয়র রিপোর্টারের মোটর গাড়ি আছে, না হলে একটা আছে, বাইক আছে, চলে যাচ্ছে। তারপরেও কিন্তু আপনার এই সাংবাদিকতার এত নিচু মান, এবং কেন সাংবাদিকরা এই জিনিসগুলোকে ধরে করতে পারে না, কি বলে,
মোকাবেলা করতে পারে না, তারা কেন সচেষ্ট হয় না এটা প্রতিহত করার জন্য। আমি একটা লেখা লিখেছিলাম একটু আগে, এখানে বসে আলোচনা হচ্ছিল, আমার কোনো লেখা বোধহয় ত্বকের উপরে নাকি, সেটা কোথায় দেয়া হয়েছে সেখানে বোধহয় ছাপা হবে না। আমিও একটা লেখা লিখেছিলাম বেশ কিছুদিন আগে, ওই জিমেটিভা ছিঁড়ে দেওয়ার আগে, শামীম ওসমানকে ডাইরেক্টলি মানে আক্রমণ করে একটা পত্রিকায় দিলাম, সে পত্রিকায় ছাপা হলো না। এবং আমার সৌভাগ্য, আমি গপ্প করে বলছিলাম মানুষকে যে খবরের কাগজে কোনো কাগজ যদি যায়, লিখিত কোনো কাগজ যায়, সেটা হয় সংবাদ হয়ে মুদ্রিত হয়, আর তা না হলে তার ডাস্টবিনে চলে যায়। কোনো লেখা কখনো কোনো লেখক ফেরত পায় না। আমার সৌভাগ্য, সেই লেখাটা আমি ফেরত পেয়েছি 6 দিন না 7 দিন পরে। শামীম ওসমানরা সারাটা গণমাধ্যমকে, টেলিভিশন, পত্রপত্রিকা এমনভাবে পয়সা দিয়ে কিনে রেখে দিয়েছে, দাসানো দাসে পরিণত করেছে। আজকে তাদের বিরুদ্ধে আপনি লিখলে সেই খবরের কাগজে ছাপা হবে না। ছাপবেনটা কোথায়? যেখানে শেখ হাসিনা তাকে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন, জনগণকে ছাপবে না। সমকাল ছাপবে কিনা আমি জানি না, বাংলাদেশ প্রতিদিন ছাপবে না, যুগান্তর ছাপবে না। আপনি দেশের এই ধরনের ঘটনাগুলো নিয়েও যদি আপনি মানুষকে না জানাতে পারেন আপনার মনের কথাটা, তাহলে সংবাদপত্র কাকে সার্ভ করছে? তাহলে কি শুধুমাত্র ক্ষমতাসীন এবং যারা সরকারে থাকবে তাদের কি সার্ভ করতে হবে? সেই জন্য বন্ধুরা, আমি জানি না, এটা আমি হতাশার সঙ্গে বলছি না, আমি অত্যন্ত মানে ইয়ের সঙ্গে চিন্তা করেই বলছি যে আমরা ত্বকী হত্যা নিয়ে 3 বছর পর্যন্ত চিৎকারই করে গেলাম, কিন্তু কোনো কিছু করতে পারলাম না। এবং ত্বকীর মতো আরো অসংখ্য হত্যা হচ্ছে, হত্যা, মৃত্যু নয়, হত্যা হচ্ছে। সে হত্যাগুলোর কোনো রকমের বিচার হচ্ছে না। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? ওই যে সুলতানা একটু আগে বলছেন যে আমরা এত রক্ত দিয়ে দেশটা অর্জন করলাম। আমরা তো মানে লাখো শহীদের কথা বলতাম এক সময়, এখন 30 লাখ বলতে বাধ্য হই, কারণ খালেদা আপা উনি কতজন বলেছেন, উনি কোনো লাখ বলেন, উনি বলেছেন যে কতজন শহীদ হচ্ছে তার কোনো ইয়ে নেই, হিসাব নেই, প্রশ্ন আছে। তো ভাগ্য ভালো, খুব চালাক মহিলা, সংখ্যা বলেনি। তো আমরা এখন যারা একটু অন্যভাবে লিখতাম, এখন বাধ্যভাবে 30 লাখ কথাটা লিখতে বাধ্য হচ্ছি, যে না ইয়ে হলে এই ভদ্র মহিলা যে জিনিসটা বোঝাতে চাইছি ওটা তো আমরা চাই না। অবশ্যই মুক্তিযুদ্ধকে আমরা অনু করি, মুক্তিযুদ্ধের সময় কষ্ট নয়, আমরা সাহসের সঙ্গে লড়াই করেছি। আমার মা বাবা তার জীবন দিয়েছেন, সম্ভ্রম দিয়েছেন, সম্পদ বিনষ্ট হয়েছে। সেই দেশে বসে আজকে ধর্ম নিরপেক্ষতার জলাঞ্জলি দিয়েছি, সমাজতন্ত্রের কথা দূরে ছড়ে ফেলে দিলাম। গণতন্ত্র গণতন্ত্র বলি, কোথায় গণতন্ত্র আছে? এরশাদের মতো লোক যদি বাংলার রাজনীতিতে অবস্থান করে এবং যখন তখন যা খুশি তা করতে পারে, তাহলে গণতন্ত্রের কিসের আছে? আর আপনারা ওই যে গণতন্ত্র আর উন্নয়নের এই যে বিনিময় করবার চেষ্টা, এগুলো করে তো কোনো লাভ নেই। আর উন্নয়ন করছেন কোথায়? একটা জিনিস পেয়েছেন, পদ্মা নদী করে সেতু করার ব্যাপারটা, যে নিজের পয়সায় করছেন, বিশ্ব ব্যাংকের কাছ থেকে নিচ্ছেন না, কি দেখেন তার কথা আমাদের খুব ভালো কথা, মেনে নিচ্ছি আমরা। তো বিশ্ব ব্যাংকের কাছ থেকে আর কিছু নিচ্ছেন না, তলে তলে তো সব নিচ্ছেন, শুধু নেননি না। বিশ্ব ব্যাংক হয়তো বুঝতে পেরেছে ওরা ভুল করেছে, কৌশিক বসুকে পাঠিয়েছিল যে ওদেরকে একটু প্রলোভ দিয়ে এসো, প্রলোভ দিয়ে চলে গেছে। কি খুশি তাদের। কৌশিক বসুকে আপনি এখানে আপ্যায়ন করলেন, তার বক্তৃতা শোনালেন সবাইকে, এবং তাতে করে ওই সার্টিফিকেটটা নিয়ে আপনারা খুব খুশি হয়ে আছেন। বন্ধুরা, আমরা এই অবস্থার মধ্যেই আছি। আমি মাঝে মাঝে বলি যে দেশটাতে 34 হিন্দু ছিল, হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা বাস করতেন, আজকে 8 ভাগে এসে পৌঁছেছে। কেন? ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে আমরা লড়াই করেছিলাম, বলেছিলাম ওই যে আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা খ্রিস্টান, আমরা সবাই বাঙালি। তো কোথায়
আজকে তো সেটা প্রমাণ হচ্ছে না। রামুর এত চমৎকার একটি জিনিস, বিশ্ববিখ্যাত যে মূর্তি, সে বুদ্ধ, গৌতম বুদ্ধ মাথায় হাত দিয়ে শুয়ে আছেন, সেই মূর্তিটাকে কিভাবে ভেঙে নষ্ট করে দিল, এবং তারা কার? আওয়ামী লীগের লোক। আমি একজনের নাম বলি, অধ্যাপক মুশতাক আহমেদ। তিনি গিয়েছিলেন তার বিরুদ্ধে ইয়ে করার জন্য, লড়াই করতে, তার ছেলেকে সঙ্গে নিয়ে। তার ছেলের মাথা দেওয়া হয়েছে। এই যে জিনিসগুলো, এগুলো পীড়া দেয় মানুষকে। একদিক থেকে আমার মনে হয় তোকে চলে গেছে বলে ভালোই করেছে। যদিও অন্যভাবে যেত তাহলে সেটা আরো বেশি করে ভাবতে পারতাম। কিন্তু এই যারা লোকনকে হত্যা করে 73-এ, আবার ইয়েকে হত্যা করে কত 2013-তে, এই একই তো ব্যাপার, একই ধারাবাহিকতায়। রোকনের হত্যার কথা শুনলাম আমরা এর কাছে, জামান ভাইয়ের কাছ থেকে, আর তকির হত্যা তো আমরা নিজেরা শুনছি এতদিন ধরে। এই অবস্থার মধ্যে সত্যি আমাদের নিজেদের চিপটি কেটে দেখতে ইচ্ছে করে আমরা মানুষ আছি কিনা। ধন্যবাদ।